সন্ত্রাসীদের হামলায় গুলিবিদ্ধ হয়েছেন চট্টগ্রাম ৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এরশাদুল্লাহ। তিনি নগর বিএনপির আহ্বায়ক। পায়ে গুলিবিদ্ধ অবস্থায় তাকে চট্টগ্রামের এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, গুরুত্বপূর্ণ কিছু নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা জানেন যে গত 2 দিন আগে বিএনপির পক্ষ থেকে 237টা আসন ঘোষণা করা হয়েছে, প্রার্থী তালিকা দেওয়া হয়েছে। এরপর থেকে মনে হয় বাংলাদেশে একটা মিনি কিয়ামত শুরু হয়ে গেছে। খালেদা জিয়ার 3টা আসন আর তারেক রহমানের একটা, আর মির্জা ফখরুলের একটা, মানে এই বেশ কয়েকটা আসন ছাড়া বাংলাদেশের সবগুলো আসনেই মারামারি, সংঘর্ষ, গোলাগুলি এগুলো শুরু হয়ে গেছে, আপনারা দেখেছেন। তো গতকালকে চট্টগ্রামে বিএনপি নেতা এরশাদুল্লাহ সে গণসংযোগ করতে নেমেছে, এলোপাতাড়ি গুলি করা হয়েছে। তো তার সহযোগী সারোয়ার মারা গেছে, শীর্ষ সন্ত্রাসী মারা গেছে এবং এরশাদুল্লাহর পায়ে গুলি লেগেছে। তো তৎক্ষণিক বিএনপির এই নেতাকর্মীরা বলে দিল যে এটা জামাত শিবিরের কাজ। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন কালবেলার নিউজ, গতকালকের কালবেলার নিউজ। প্রার্থীকে গুলি, জামাতের বিরুদ্ধে অভিযোগ বিএনপি নেতার। মানে কোনো তদন্ত কিছু লাগে না, তদন্ত লাগতেছে না কিছু, সেম আওয়ামী লীগ প্যাটার্ন। আপনারা গত 15 বছর দেখেনি, যেখানে যে সহিংসতা হোক জামাত শিবির, কে করেছে জামাত শিবির, কোনো তদন্ত নাই, কিছু নেই। আসল অপরাধীরা মানে মুছে তেল দিয়ে ঘুম পারে আর একের পর এক খুন করে, যে আমরা খুন করি আর দোষ হয় জামাত শিবিরের, তাহলে তো আমাদের কোনো বিচার আসার কিছু নেই, ইচ্ছা মতো খুন করে। সেম প্যাটার্ন, কে গুলি করলো না করলো এর কোনো তদন্ত না করে জামাতের উপর ভার দিয়ে দিল। আচ্ছা গেল। এরপর আর একটা মজার বিষয় দেখেন, এই এরশাদুল্লাহর সহযোগী সারোয়ার, একে গুলি করে মারা হয়েছে। এখন মিডিয়া প্রচার করতেছে এই সারোয়ার হচ্ছে শিবিরের লোক ছিল। তো শিবিরের লোক বিএনপির নেতার সাথে কি করতে গেছে? গণসংযোগ করতে গেছে। মানে শিবিরের লোক বলে গোটা সোশ্যাল মিডিয়া তোলপাড় করেছে, ডিবিসি নিউজ পর্যন্ত দেখি এই নিউজ প্রচার করেছে। এবং বিএনপি নেতা আমির খসরু কি বিবৃতি দিছে আপনারা একটু স্ক্রিনে দেখেন, কালবেলার নিউজ এটাও, যে গণসংযোগে নিহত 15 মামলার আসামি সারোয়ার বিএনপির কেউ নন, আমির খসরু। মানে এই সারোয়ার বিএনপির কেউ নয়। তো এটা আমরা এখন প্রমাণ করে দিব সে বিএনপির কেউ নয় নাকি। আর এই ছেলেকে জামাত শিবিরের সন্ত্রাসী বলে পরিচয় করে দেওয়া হচ্ছিল সোশ্যাল মিডিয়ায়, এটা আমরা ধরে ফেলেছি। এবং তার বিয়ের ছবি, তার বইয়ের সাক্ষাৎকার, এগুলো সব কিছুই বের করে নিয়ে এসেছি। এবং তার ফটোকার্ড, তার নির্বাচনের প্রচারণার যে ব্যানার, সবগুলোই আমি আপনাদের দেখাবো, আপনারা এক এক করে স্ক্রিনে দেখেন। দর্শক, আপনারা পিকচারগুলো দেখলেন। তো এখন তার বিয়ের একটা ভিডিও দেখে আসি। ওই বিয়ের ভিডিওতে দেখবেন যে শীর্ষ 4 সন্ত্রাসী তার আশেপাশে এবং বিএনপির সবগুলো লোক তার আশেপাশে। এখানে জামাতের বা শিবিরের কাউকে দাওয়াত করা হয়নি, তারা কেউ তার বিয়েতে আসেওনি। তো চলুন বিয়ের ভিডিওটা একটু দেখি। আওয়ামী লীগ আমলে ডজন খানেক মামলার আসামি দীর্ঘ 15 বছর কারাভোগ করা আলোচিত সরোয়ার বাবলা অবশেষে গাঁটছড়া বাঁধলেন। 2024 সালে গণঅভ্যুত্থানের পর মুক্তি পেয়ে সাধারণ জীবনযাপন শুরু করা বাবলা সম্প্রতি বিবি হালিমা টুম্পাকে বিয়ে করেছেন। গত শনিবার রাতে চট্টগ্রাম নগরী বাদশা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এই বিয়ের অনুষ্ঠানে রাজনীতি, সমাজ ও সংস্কৃতি অঙ্গনের ব্যক্তিদের মিলন মেলা ঘটে। নবদম্পতিকে শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরী, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহ, দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সুলাইমান আলম শেখ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। রাজনৈতিক মতভিন্নতা ভুলে সামাজিক বন্ধনে একসঙ্গে হওয়ার এই দৃশ্য ছিল দৃষ্টিনন্দন। পরিবার, স্বজন ও রাজনৈতিক সহকর্মীদের শুভেচ্ছায় মুখরিত হয়ে ওঠে পুরো অনুষ্ঠানের স্থল।
দর্শক, আপনারা বিয়ের ভিডিওটা দেখলেন। এখন এই সারোয়ারের স্ত্রীর মুখে শুনে আসব যে সে আসলে বিএমপি করতো নাকি শিবির করতো। সরোয়ারের সাথে সাজ্জাদ ভাইয়ের দ্বন্দ্ব কি নিয়ে? আগে একসাথে বসে ককটেল মারতো, এখন সরোয়ার পয়সা হয়ে গেছে, সাজ্জাদ হয়ে গেছে। এটা প্রশ্ন আসছে, শেষ প্রশ্ন, সাজ্জাদ ভাই কি আসলে শিবিরের সাথে জড়িত না বিএনপির রাজনীতির সাথে জড়িত? বিএনপি রাজনীতির সাথে জড়িত। দর্শক, আপনারা স্ক্রিনে একটা স্ক্রিনশট দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে চ্যানেল আই থেকে নেওয়া। এই সারোয়ারের বাবা কি বলতেছেন যে আমার ছেলে যুবদলের রাজনীতি করত। সে আজ চট্টগ্রাম ৮ আসনের বিএনপি প্রার্থী এরশাদুল্লাহ নির্বাচনে প্রচার করেছিল। প্রার্থীকে সেভ করতেই সবগুলি বাবলা খাইছে। তো এটা হচ্ছে এই সারোয়ার বাবলার বাবার কথা। তো এত কিছু যখন আমরা এই সোশ্যাল মিডিয়ায় প্রচার করে ধরে দিয়েছি, তখন ওই ডিবিসি নিউজের ওই যেগুলো শিবির পরিচয় দিয়েছিল সেগুলো নিউজ ডিলিট করে দিয়েছে। আমি শেয়ার করে রাখছিলাম, এখন আর ঢুকতে পারতেছি না যখন আমি ভিডিও বানাবো। তো যাই হোক, আমি স্ক্রিনশট দিয়ে রাখিনি, এই কারণে দেখাতে পারিনি। যেহেতু আমরা এগুলো প্রচার করে দিয়েছি, আমির খসরু বলল সে বিএমপির কেউ না। তো এতগুলো ফটোকার্ড যখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, তখন তাদের বিবৃতিও একটু চেঞ্জ হয়ে যায়। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বাঁশের কেল্লার একটা স্ক্রিনশট, আমি আপনাদের একটু পড়ে শোনাই। দর্শক, বাঁশের কেল্লা একটা পোস্ট দিয়েছে ওই বিএনপির বিবৃতি সহ। এখানে লেখা হয়েছে যে দেখেন, একাধিক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে। আচ্ছা, এখন আমি বাঁশের কেল্লার পোস্টটা পড়ে শোনাই। নেতার জন্য নির্বাচনে প্রচারণায় গিয়ে তাদের দলীয় কর্মী গুলি খেয়ে মারা গেল। অথচ বিএনপির অফিসিয়াল বিবৃতিটা লক্ষ্য করুন, সেখানে তার নামটা পর্যন্ত উল্লেখ করে নাই ফখরুল সাহেব। আরও একটা ব্যাপার, ঘটনার পরে যুবদল নেতা সারোয়ার বাবলার একাধিক দলীয় ব্যাপার পোস্টার ব্যানার ভাইরাল হওয়ার পরও বিবৃতিতে বলা হলো একাধিক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে। নিজের দলের কর্মীকে স্বীকার করতে এত গরিমেসি কেন? নাকি এখানেও দায় চাপানোর রাজনীতি করতে চাচ্ছে ফখরুল সাহেব? বিএনপি কর্মী ভাইয়েরা দেখলেন তো, দলের জন্য আপনারা স্বীকৃতি ঠিক কতটা দেয় আপনাদের দল? আপনার মূল্যায়ন বা কতটুকু করে? বিএনপি করতেছেন যে মরতেছেন, আপনার নাম পর্যন্ত দলের বলতেছে না, দলের অফিসিয়াল প্যাডে আপনার নাম নেই। যে জানা গেছে কয়েকজন আহত হয়েছে, একজন নিহত হয়েছে, এই পর্যন্তই, তার নামটা পর্যন্ত বিএনপি বলতেছে না। মানে বিএনপিতে যদি কেউ দোষ করে তখন তাকে বহিষ্কার করা হয়, আর যদি কেউ ভালো কিছু করে তাকে নিয়ে আনন্দ উল্লাস করা হয়। এই হলো ব্যাপার। এখন আসি এই ডিবিসি নিউজ বা যেগুলো পত্রিকা এই সারোয়ার বাবলাকে শিবিরের সন্ত্রাসী বলে চিহ্নিত করে দিতে চেয়েছিল, এবং এই বিএনপির প্রার্থী কোনো তদন্ত ছাড়াই জামাতে ইসলামের উপর দোষ দিল। তো তাহলে আমরা এখন ওই বিগত বছরের হিসাব বাদই দিলাম। আমি গত 1 বছরের বিএনপির এবং জামাতের আমলনামা আমরা দেখব। গত 1 বছরে আপনারা দেখবেন যে বিএনপির 200-র উপর লোক মারা গেছে। মাত্র কয়েকদিন আগে ছাত্রদলের এক নেতাকে রাত্রে গুলি করে মারা হলো ওই চট্টগ্রামে। তার কয়েকদিন আগে মাইকরও থামিয়ে গুলি করে মারা হলো একজন বিএনপি নেতাকে। আর গতকালকে এই গণসংযোগে একজনকে মারা হলো। তো এর আগে আমরা রিপোর্ট পেয়েছি 7 মাসে 52টা নিজেদের মধ্যে এরা কোন দলে মারা গেছে। এখন তো 1 বছরের হিসাব যদি করি তাহলে 200টার মতো পার হয়ে যাবে। তো জামাত শিবির কয়জনকে এইভাবে মেরেছে নিজেদের কোন দলে, পাথর দিয়ে মানুষ মারতেছে বা কাউকে চরথাপড় দিয়েছে, এরকম কোনো নিউজ আছে? নেই। তাহলে আপনারা কেন জামাত শিবিরের উপরে দায় দিচ্ছেন? এগুলো কি এখনকার জনগণ খাবে? গত 15 বছর ধরে হাসিনা যেগুলো চালিয়ে গেছে, হাসিনার আমলে তো অতটা মোবাইল সবার হাতে ছিল। এখন তো সবার হাতে মোবাইল, সবাই দেখে আসল জিনিস কি নকল জিনিস কি সবাই চিনে, সবাই বোঝে। তো বিএনপি নেতা বা কয়েকজন মিডিয়া মিলে এই সারোয়ার বাবলাকে শিবির সাজানোর চেষ্টা করেছিল, কিন্তু তারা ব্যর্থ হয়েছে। পরবর্তীতে স্বীকার করতে বাধ্য হয়েছে, তাও নাম লাইনে স্বীকার করেছে। কিন্তু আমির খসরু যে বলে দিয়ে এলো যে এটা বিএনপির কেউ নয়, তাহলে এতগুলো পোস্টার যে আমরা দেখালাম সেটা কি? এই বুড়া নেতারা এত মিথ্যাচার করে কেন?
এদের মধ্যে কোনো সত্যতা নেই, এদেরকে মানুষ ভোট দেবে? আপনারা সামনে নির্বাচনে দেখে নিন এদের অবস্থা কি হয়। তো প্রিয় দর্শক, গতকালকের ঘটনা ঘটার পরে কি থেমে আছে? না, থেমে নেই। দেখেন, আপনারা স্ক্রিনে দেখেন, বিএনপির 2 গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ 5। চট্টগ্রাম রাজধানী বিএনপির 2 গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ 5। এটা হচ্ছে আজকের নিউজ, 6 তারিখের নিউজ। মানে চট্টগ্রামে যে কোনো সংঘর্ষ হলে গুলিবিদ্ধ হয়, মানে কি বুঝলেন? সেখানে প্রচুর পরিমাণে অস্ত্র মজুদ আছে। আপনারা দেখেছেন যে কয়েকদিন আগে বিএনপির এক বাড়িতে চাইলে 1700 বন্দুক উদ্ধার করা হয়েছে। এরকম অস্ত্র নিয়ে তারা চলাফেরা করে। তো বাংলার জনগণকে আমি বলতে চাই, আপনারা দেখেন, এরা ক্ষমতায় যায়নি, যাওয়ার আগে এরা এইরকম কাজ শুরু করে দিয়েছে। আপনারা কাকে ভোট দিবেন, কাকে ভোট দিলে বাংলাদেশটা শান্ত হবে এবং উন্নয়ন হবে, সেটা বুঝে শুনে আপনারা ভোট দেন, দল দেখেন। পরে যেন কান্নাকাটি করেন না, যেন করেন না। গতকালকে একটা নিউজ দেখলাম, বিএনপির 2 গ্রুপের মধ্যে এক গ্রুপ নমিনেশন পাইছে। নমিনেশন পাওয়ার পরে এসে ওই বিরোধী যে গ্রুপ আছে ওই গ্রুপের ওই নেতার হচ্ছে একটা দিঘি লিজ নেওয়া ছিল, সেই দিঘিতে 20 ঢেলে দিয়ে 2 কোটি টাকার মাছ মেরে ফেলছে। যে নমিনেশন পাইছে সে কতটা দাপট, খালি মাত্র নমিনেশন পাইছে, ভোটে জিতে নেই। এর মধ্যে তার মানে প্রতিপক্ষ, তার গ্রুপের, তার নিজের ভাই ধরেন, তার রাজনৈতিক দলের নেতা, তার নিজের ধানের শীষের নেতা, তার দিঘিতে 20 দিয়ে 2 কোটি টাকার মাছ মেরে ফেলছে, শুধু নমিনেশন পাইছে, ভোটে জিতে নেই। তো এরকম অবস্থা, বাংলাদেশটা একটা জাহান্নাম হয়ে যাবে, জাহান্নাম, ছোটোখাটো একটা জাহান্নাম হয়ে যাবে যদি এইরকম লোকেরা ক্ষমতায় আসে। তাই ভেবে চিন্তা ভাবনা করে, আপনারা অনেক দল অনেকবার দেখেছেন, একবার ভালো দলটাকে ভোট দিয়ে দেখেন, বাংলাদেশটা মিনি জান্নাত হয়ে যাবে ইনশাল্লাহ। তো এই কথা বলে আজকের ভিডিও এখানে শেষ করছি। আপনাদের প্রতি অনুরোধ, আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।